হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ১৮তম পরীক্ষার্থীবৃন্দু, অলরেডি যারা ১৮তম ডিগ্রি পরীক্ষায় পাস করেছেন, তারা রিটেনের জন্য অবশ্যই প্রিপারেশন নিচ্ছেন। আপনারা জানেন এবার সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে যে ৭টা সাবজেক্টের পরীক্ষা হবে ১০টা ইউনিটের। ১০টা ইউনিট থেকে প্রতিটা ইউনিট থেকে একটি করে প্রশ্ন সহ মোট ১০টি প্রশ্নের অ্যান্সার হবে। অর্থাৎ ১০ ১০০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যে এই চ্যানেলে ১০টা ইউনিটের অলরেডি কিছু সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আপলোড দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এর পাশাপাশি আমরা লক্ষ্য করেছি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো না পড়লেই নয়। সেগুলো আজ থেকে আমরা দেওয়ার চেষ্টা করতেছি। আজ আমরা দেব ইউনিট ১ ও ইউনিট ২ এর যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওখানে বাদ পড়েছিল সেগুলো দেব। আপনারা যারা পিডিএফ ফাইল নিতে চান তারা অবশ্যই এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা যোগাযোগ করবেন, ফোন দেবেন, পিডিএফ ফাইল দেবো। আর ৭টা সাবজেক্টে ১০টা ইউনিট থেকে ৬০টির মতো সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে এবং সাথে আনসারও থাকবে। সিলেবাস ভিত্তিক তৈরি করা হয়েছে, তাই অবশ্যই আপনারা এখান থেকে কমন পাবেন। অল্প সময়ের শর্ট সিলেবাস ভিত্তিক একটি প্রিপারেশন নিয়ে নেন। আর যারা অলরেডি নিয়ে নিয়েছেন তাদেরকে স্বাগত জানাই। আর যারা নিতে পারছেন না বা যারা ইউটিউব থেকে অলরেডি ভিডিওগুলো লিখে নিচ্ছেন, তাদের পিডিএফ নেওয়ার দরকার নাই, তারা ওখান থেকে পড়লেই হবে। আমরা এখানে যেগুলো আলোচনা করব সেগুলোই মূলত ওই পিডিএফ আকারে দেব। সো চলুন আমরা শুরু করি, বেশি কথা না বাড়িয়ে। লেটস গেট স্টার্টেড। ইউনিট নাম্বার ১, রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে? রাষ্ট্রবিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা লিখো। জন লককে আধুনিক গণতন্ত্রের জনক বলা হয়। এখন প্রশ্নের উত্তর ক নাম্বার। রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় এরিস্টটলকে। খ নাম্বার, রাষ্ট্রবিজ্ঞান অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, কারণ তারা সকলেই মানব সমাজের বিভিন্ন দিক বুঝতে এবং বিশ্লেষণ করতে চায়। এখানে রাষ্ট্রবিজ্ঞান ও অন্যান্য সামাজিক বিজ্ঞানের মধ্যে কিছু মূল সম্পর্ক রয়েছে, যেগুলো আমরা এখন দেখতেছি। সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান সমাজের অধ্যয়নের আগ্রহ লাভ করে। যদিও সমাজবিজ্ঞান সামাজিক কাঠামো, প্রতিষ্ঠান এবং সম্পর্কের বিস্তৃত দিকগুলোর উপর দৃষ্টি নিবদ্ধ করে। এটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক। আর এটি হচ্ছে অর্থনীতির সাথে রাষ্ট্রবিজ্ঞান, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সাথে অর্থনীতির সম্পর্ক। রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, বিশেষ করে রাজনৈতিক অর্থনীতির ক্ষেত্রে। তারপরে রাষ্ট্রবিজ্ঞানের সাথে ইতিহাসের সম্পর্ক। আপনারা এগুলো ভালো করে পড়বেন, যেহেতু এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রাষ্ট্রবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক। নৃবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক ব্যবস্থা এবং সংস্কৃতি অধ্যয়নের মধ্যে ছেদ করে। এরপরে রাষ্ট্রবিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক, ভূগোলের সম্পর্ক, আইন বিজ্ঞানের সম্পর্ক, কমিউনিকেশন স্টাডিজের সম্পর্ক। এই প্রশ্নটির মধ্যে অবশ্যই আপনারা রাষ্ট্রবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্কটা পড়বেন এবং ইতিহাসের সম্পর্কটা পড়বেন, অর্থনীতির সম্পর্ক পড়বেন, সমাজবিজ্ঞানের সম্পর্ক পড়বেন। এই চারটি বলে এখান থেকে আপনারা আশা করা যায় কমন পাবেন। এরপরে আসি আমরা ১ নম্বর প্রশ্নের উত্তর গ। সামাজিক জীব হিসেবে মানুষ সামাজিক জীব এবং জীবন ও সমাজ গতিশীল, এর বিবর্তন ঘটেছে ও ঘটবে। এগুলো হচ্ছে ১ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বর, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। এখানে বলা হয়েছে, এটি আমরা আন্ডারলাইন দিতে পারেন। রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা নিম্নে আলোচনা করা হলো। একটা হচ্ছে, আপনি যেহেতু এখানে হাইয়েস্ট ৫ মার্ক থাকবে, সুতরাং অল্প ৫টা থেকে ৬টা পয়েন্ট দিলেই হবে। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, এটি একটি। বিভিন্ন মনীষীদের রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে ধ্যান ধারণা, রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে জ্ঞান অর্জন, ব্যক্তিত্ব বিকাশের জন্য রাষ্ট্রবিজ্ঞান। এরপরে ৫ নম্বর হচ্ছে গণতন্ত্রের বিকাশ। ৬ নম্বর সমাজ গঠনের উদ্দেশ্য। আপনারা এগুলো স্কিপ করে লিখে নিতে পারেন, অথবা স্ক্রিনশট করেও করতে পারেন, অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারেন সুলভ মূল্যে। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তাকে। সাধারণ ইচ্ছা তত্ত্বটি আলোচনা করো। জন লককে আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় কেন? ২ নম্বর প্রশ্নের উত্তর ক। সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা হচ্ছে রুশো। ক নম্বর, সাধারণ ইচ্ছা বলতে কি বোঝো? আপনারা এভাবে পড়ে নেবেন। রুশোর মধ্যে সাধারণ ইচ্ছা হলো ব্যক্তির ইচ্ছার সমষ্টি যা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার উৎস। সাধারণ ইচ্ছা তত্ত্বের মূল বৈশিষ্ট্য। সাধারণ ইচ্ছা হলো সার্বভৌম ক্ষমতার উৎস। সাধারণ ইচ্ছা হলো সকল নাগরিকের যৌথ ইচ্ছা। সাধারণ ইচ্ছা হলো সর্বজনীন মঙ্গলের ইচ্ছা। সাধারণ ইচ্ছা তত্ত্বের গুরুত্ব, কিছু গুরুত্ব আমরা এখানে দিয়েছি, আপনারা দেখে নেবেন। ২ নম্বর প্রশ্নের উত্তর গ। আবহমান কাল থেকে বিরাজমান, অর্থাৎ জন লককে আধুনিক গণতন্ত্রের জনক বলার কারণগুলো নিম্নে দেওয়া হয়েছে। ১ নম্বর হচ্ছে গণতান্ত্রিক সরকার বা জনগণের সার্বভৌমত্ব।
2 নম্বর হচ্ছে জনগণ সরকারি ক্ষমতার উৎস। 3 নম্বর সংসদীয় গণতন্ত্রের প্রবর্তক। 4 নম্বরের মধ্যে সরকারের ক্ষমতা সীমিতকরণ। এই কয়েকটি দিলেই হবে এখানে। 1 নম্বর ইউনিট থেকে আমরা আরো একটি প্রশ্ন পাবো, যেটা হচ্ছে গণতন্ত্র বলতে কি বোঝো? এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকার এর তুলনামূলক আলোচনা করো। গণতান্ত্রিক রাজনৈতিক দলের ব্যবস্থা, রাজনৈতিক দলের ভূমিকা। আসলে সম্পূর্ণ প্রশ্ন কমন পেতে হলে অবশ্যই সিলেবাস ভিত্তিক পড়তে হবে, এবং সিলেবাস সম্পূর্ণ আমরা আলোচনা করেছি। আপনারা এখান থেকে আশা করা যায় 100% না হলে 95% এখান থেকে কমন পাবেন। 3 নম্বর প্রশ্ন উত্তর ক, এই যে গণতন্ত্র শব্দের উৎপত্তি, যেখান থেকে কিছু পড়ে নেবেন আপনারা। এরপরে 3 নম্বর প্রশ্ন উত্তর খ, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলতে কি বুঝো? যেগুলো আমরা দিয়েছি। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। আপনারা প্রশ্নের সাথে উত্তরগুলো মিলিয়ে মিলিয়ে অবশ্যই পড়ে নেবেন। 3 নম্বর প্রশ্নের উত্তর গ নাম্বার, রাজনৈতিক দল সম্পর্কে এখানে দেওয়া আছে। যেহেতু আমি পড়লে অনেক সময় যায় এবং অনেকগুলো টাইম আপনাদের ওয়েস্ট হয়, তাই আমি এগুলো বলতেছি। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা ও কার্যাবলী সমূহ। এখানে আছে জনগণের প্রতিনিধিত্ব করে, শুধু জনমত গঠন। আপনারা এই কথাটি বাদ দিতে পারেন, এটা হয়তো টাইপ মিস্টেক হয়েছে। জনমত গঠন, প্রার্থী বাছাই, এরপরে হচ্ছে সরকারের স্থায়িত্ব, গণতন্ত্রের ধাপ বজায় রাখা, দরিদ্র ও যোগ্য প্রার্থীর সহায়তা। আমরা আজকে 2টি ইউনিট আলোচনা করতে চাইছি। 2 নাম্বার ইউনিট থেকে যে প্রশ্নগুলো আমরা অলরেডি দিয়েছি এবং যেগুলো আরো গুরুত্বপূর্ণ আছে সেগুলো আমরা এখন আলোচনা করতেছি। So let's get started. 2 নাম্বার প্রশ্ন ইউনিট, এটা হচ্ছে সংবিধান দিবস কয় তারিখ? বাংলাদেশের সংবিধানের মূলনীতি ও সংশোধনী লেখো। 1971 সালের মুক্তিযুদ্ধের পটভূমি। আপনারা ক নাম্বার দেখেন, 4 নভেম্বর হচ্ছে সংবিধান দিবস যে পালন করা হয়। এরপরে হচ্ছে 4 নম্বর প্রশ্ন উত্তর খ, দেখে নেবেন আপনারা। মূলনীতি সমূহ, বৈশিষ্ট্য, সংবিধানে যা বলা হয়েছে এগুলো আমরা সকল ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে, যারা টাইপ করছেন অলরেডি, এগুলো কপি করেছেন বা লিখেছেন অথবা স্ক্রিনশট করেছেন, তাদের পিডিএফ নেওয়ার প্রয়োজন নেই। যাদের সময় লাগতেছে এবং সহজে পড়তে চাচ্ছেন তারা নিতে পারেন পিডিএফটা। 4 নম্বর প্রশ্ন তো গ, আপনারা দেখে নেবেন। মুক্তিযুদ্ধের পটভূমি 1971 সালে। এটি এক ঢালাও আকারে লিখলে হবে, পয়েন্ট আকারে দিলে হবে, এইভাবে ক খ গ আকারে আপনারা দিতে পারেন। দ্বিতীয় দিকে আজকে আমরা 2টি ইউনিটে আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আপনারা যদি শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তী আর অন্য ইউনিটগুলোর গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই আমি এখানে আপলোড দেব। সো সি ইউ আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম।